আহমদ করতেন না। আহমদ একটা প্রবন্ধ লিখেছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল একটি সেন্টিমেন্টাল মূল্যায়ন। উনি বলছিলেন সেখানে এখন বললে তারা আপনারা তাকে ডিবিতে ধরাই দেবেন, আহমদ তখন বেঁচে নাই, অসুবিধা নাই। বলছেন বলে আমি যদি জাসদের এই নেতাদের পেতাম, সিরাজুল আলম খান ইত্যাদি, আমি তাদেরকে হত্যা করতাম, তাদের আমার খুন করতে ইচ্ছা হচ্ছে, কারণ তারা আমাদের দেশকে খুন করেছে। তিনি আরো মজার মজার কথা বলেছিলেন। তাজউদ্দিন আহমদ সম্পর্কে বলেছিলেন যে এখন শেখ মুজিব যখন মারা গিয়েছে, তাজউদ্দিনের আর মারা না গিয়ে কোনো উপায় নাই, তাজউদ্দিনের কোনো ব্যক্তিত্বই ছিল না, তিনি শেখ মুজিবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেননি, অর্থাৎ তার রুখে দাঁড়ানো উচিত ছিল। একই ঘটনা সত্য, সিরাজুল আলম খান যে জাসদ তৈরি করেছেন এটা আওয়ামী লীগের ছায়া। আহমদ তখন বলেছিলেন 70-এর দশকের শেষে, আমি বলবো আজ 53 বছর পরে ওই কথা অক্ষরে অক্ষরে সত্য হয়েছে। আমি এখন জাসদের যত নেতাকর্মীরা দেখতে পাচ্ছি, তারা এখন বঙ্গবন্ধুর শোকে কাতর, তারা এখন 72 সনের সংবিধান রক্ষার জন্য তৎপর, তারা এখন জয় বাংলা লোকে অপমান করছে বলে আত্মহত্যা করার জন্য উদ্যোগ নিয়েছেন। এই কথা আহমদ সাহেবের পক্ষে বলা সম্ভব ছিল, কারণ তিনি ভিতর থেকে জিনিসটা দেখেছিলেন। আমরা বললে মনে হবে গালি দিচ্ছি, কিন্তু আহমদ সাহেব যেহেতু নিজেই জাসদের জন্য জীবনের একটা উল্লেখযোগ্য অংশ ব্যয় করেছেন। গণকণ্ঠ পত্রিকায় তিনি প্রায় বিনা পারিশ্রমিকে কাজ করেছেন। আপনারা অনেকে জানেন আহমদ সাহেব কোনো চাকরি করেন নাই কোথাও কোনোদিন। তিনি পত্রিকা সম্পাদনা করেছেন, বই লিখেছেন, ওই ছিল তার জীবিকার উৎস। তিনি কোথাও বেশি দিন থাকতে পারতেন না, জানেন। তার সম্পর্কে অনেক অভিযোগ আছে। মোর্শেদ শফিউল হাসানদের অভিযোগটা কি, আহমদ সাহেব কেন মুয়াম্মার গাদ্দাফিকে সমর্থন করেছিলেন, এবং তারা খানিকটা মিথ্যা করে বলে আহমদ সাহেব গাদ্দাফির সেই সবুজ বই অনুবাদ করেছিলেন। প্রকৃত সত্য হচ্ছে আহমদ সাফা গাদ্দাফিকে বিপ্লবী মনে করতেন। আপনারা তো শেখ মুজিবকে বিপ্লবী মনে করেছেন। এখন শেখ মুজিবকে বিপ্লবী মনে করা যদি পাপ না হয়, গাদ্দাফিকে বিপ্লবী মনে করা কেন পাপ হবে? আহমদ সাফা সেই সৎ সাহস ছিল। তিনি বলতেন যে তৃতীয় বিশ্ব বলে একটা কথা আছে, আপনারা ফিডেল কাস্ট্রোকে, চে গ্যাভারাকে যেমন বিপ্লবী মনে করেন, মাও জেদুংকে যেভাবে বিপ্লবী মনে করেন, আহমদ সাফা তাই মনে করতেন। কিন্তু যখন সেই মনে করার অবসান হলো, তখন তিনি অন্য কাজ করলেন। আহমদ সাহেব বহু ঘোড়ার উপর বাজি ধরেছিলেন, ভুল হতে পারে। তিনি লিবিয়ার গল্প অনুবাদ করিয়েছেন, নিজে করেন নাই। তিনি ইরানের গল্প অনুবাদ করিয়েছেন, সামাদ বেহেরেঙ্গের গল্প, এটা কাজলামাচের সমুদ্র যাত্রা। একজন মানুষের ক্ষমতার মধ্যে যা কিছু আছে তিনি তার সবটা বাজিয়েছেন। তার জীবন ছিল মাত্র 58 বছরে। 1943 সনে জন্ম, 2001 সনে মৃত্যু। এর মধ্যে তিনি নিজে তো লিখেছেন, কিন্তু নিজের লেখার চেয়ে তিনি যত্ন করে বহু লেখক তৈরি করেছেন। এমন দ্বিতীয় আমাদের লেখকের জন্ম দেওয়া লেখক আমাদের সমাজে খুব বেশি নেই। একটা কথায় বলে অমুক লেখকের লেখক, কমল কুমার মজুমদার সম্পর্কে বলা হতো, কিন্তু প্রকৃত প্রস্তাবে আহমদ সাহেবের মতো লেখকের লেখক, লেখকের জন্মদানকারী লেখক আমি অন্তত বেশি দেখিনি বাংলাদেশে। থাকতে পারে আগের কালে। যা হোক, আহমদ সাহেব বলছেন জীবনের নানা পর্যায়ে, তাহমিদ আল জামির লেখা থেকে পড়ছি, জীবনের নানা পর্যায়ে চারপাশের মানুষের কাছে নানা ধিক্কার ও আক্রমণ সয়েছেন সফা। সে সমস্ত অবহেলা, অপমান, অসম্মান, দুঃখ, যন্ত্রণা তুচ্ছ জ্ঞান করে নিজের মেরুদণ্ডের উপর থিতু হয়ে দাঁড়াবার একমাত্র প্রেরণা ছিলেন প্রফেসর আব্দুর রাজ্জাক। এটা আহমদ সাহেব লিখছেন রাজ্জাক সাহেবের স্মরণ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে গিয়ে। এগুলি গভীর বেদনার কথা। কিন্তু এই যে অপমান সয়ে যাওয়া, এই কথা আহমদ সাহেবের জীবনে কিভাবে মূর্ত হয়েছিল, আমি একটি কবিতার কথাই বলি। আমাদের দেশের কবিতার মধ্যে এক ধরনের ব্যাধি আছে, মনে হচ্ছে আহমদ সাহেবের কবিতা হতো না। মোহাম্মদ মনিরুজ্জামান যে ধরনের সাহিত্য সমালোচক ছিলেন, আমাদের বাদ বাকি সাহিত্য সমালোচকরা তার চেয়ে ভালো, এটা বলতে পারলে আমি খুশি হতাম, কিন্তু আমার বলা সম্ভব নয়। বাংলাদেশের সাহিত্যের যে শাখা সবচেয়ে দুর্বল, সে নাম হচ্ছে সাহিত্য সমালোচনা। আমি বহু সাহিত্য বিশারদের সাথে আলাপ করেছি, সমালোচনা শব্দের অর্থ তারা জানেন না, সম্মান শব্দের অর্থ তারা জানেন না। প্রায় সকলেই বলে কেন সমালোচনা মানে সমান আলোচনা, কিন্তু আমি বললে তো সবাই বলে, আমি তো হালাল জাদা বললে তারা বলে হারাম জাদা শোনে। আমি চাই হালাল জাদারা জানে না, তারা বলে কি সমান আলোচনা না, এটা হচ্ছে সম্যক আলোচনা। অনুরূপ ভাবে সম্মান শব্দের অর্থ সমান মান নয়, সম্যক মান, যাকে যে মান দেওয়া দরকার তাকে মান। যেমন সংবাদ মানে হচ্ছে সম্যক বাদ, সম্যক কথা। আহমদ সাহেব ছিলেন সেই সম্মানের যোগ্য, কিন্তু তাকে সেই সম্মান তার সমকাল দেয়নি, কিন্তু তাকে মহাকাল দেবে। তার প্রমাণ আজ তার মৃত্যুর 25 বছর পরে এই অভিশপ্ত বাংলা একাডেমি, যেটাকে আমি একথা বলেছিলাম একটি খচ্চর প্রতিষ্ঠান, যার না গাধা না ঘোড়া, সেটা আজকে আহমদ সাহেবের নামে একটা আলোচনা সভা আয়োজন করেছে। তাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, এটা খচ্চর প্রতিষ্ঠান, এটা চরিত্র বদলাবে না, কারণ এই সংখ্যা হচ্ছে এটা না জাতীয় প্রতিষ্ঠান না সরকারি প্রতিষ্ঠান।
জাতীয় মানে যেটাকে সিভিল সোসাইটি বলে। বাংলা একাডেমি এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যাকে আমরা বলেছি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখন কি হয়েছে, এটা সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি খচ্চর হয় নাই, এর উপর সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণ। এখানে যে পুরস্কারের সময় যে রঙ্গটা হয়েছে, এসএসএফ ঠিক করতেছে কে কোথায় বলবে, কে কোথায় দাঁড়াবে। বাংলা একাডেমির মহাপরিচালক বুকে হাত দিয়ে বলতে পারবেন তিনি সেটা জানতেন না। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা নিজেও জানতেন না। এমনকি আমার সন্দেহ আছে প্রধান উপদেষ্টাও জানতেন কিনা। আহমদ সভা যে বলেছিলেন আমার এই শুধু মান সম্মান জ্ঞান নাই, আমাকে তৃতীয় সারিতে বসাইলে আমি চতুর্থ সারিতে গিয়ে বসবো। আমি তো আর আহমদ সভা নই, আহমদ সভা প্রথম সারিতে না হলে বসতেন না। তারা লেখকদের যে অপমান করেছেন আপনারা যেটা দেখেছেন সেটা আসল অপমান নয়, সেটা দেখেন মঞ্চে ছবি তোলার সময় তারা লেখকদের বসিয়েছেন কোথায় তৃতীয় সারিতে, সেই দিন 1 ফেব্রুয়ারি অনুষ্ঠানে। আগে রাষ্ট্রের স্বভাব চরিত্র বদলায়নি। আহমদ সাহেব একটা কবিতা লিখেছিলেন কবি ও সম্রাট। আমি কবিদের উদ্দেশ্যে সাজ্জাদ শরীফের উদ্দেশ্যে নিবেদন করছি, আপনি তো আমাদের কবি সম্রাট। দেখেন এরকম কবিতা বাংলা সাহিত্যের দ্বিতীয় কেউ লিখেছে কিনা। এটা দীর্ঘ 18 পৃষ্ঠা মুদ্রিত একটা নাট্য আকারের কবিতা। এটা কবির চরিত্রটাকে মীর তকি মীর। অষ্টাদশ শতাব্দীর শেষে, অষ্টাদশের শুরুতে এই উনি মারা যান 1810 সনে। অর্থাৎ দিল্লির মুঘল সাম্রাজ্যের পতনের মুখে একটা কবির চরিত্র দিয়ে, কবির সাথে সম্রাটের সম্পর্ক এবং তার টানাপোড়েন দিয়ে তার কবিতা দিয়ে আহমদ শফী নিজের দুঃখের বেদনার কথাটা লিখেছেন। উনি বলেছেন না, আমি একজন দরিদ্র মানুষ, ভাঙাচোরা মানুষের সাথে কাটে দিন। আহমদ শফীর এই যে অপমান দুঃখের কথা তিনি তকিমীরের চরিত্র দিয়ে প্রকাশ করেছেন। একে বলে সাহিত্য। অনেকে সাহিত্যের মধ্যে এক ধরনের রূপক থাকে। এখানে তাহমিদ আল জামি একটা কবিতা উদ্ধৃত করেছেন, খুব মজা লাগলো কবিতাটা আমার। এটা লেখকের নাম আহসান হাবিব, যিনি সাহিত্য সম্পাদক ছিলেন দৈনিক পাকিস্তান পত্রিকার। তৎকালীন সাহিত্যের রুচি তিনি স্থাপন করতেন। এই কবিতাটা দেখেন 1964 সালে এই কবিতাটা তিনি লিখেছিলেন। তার বইয়ের নাম সারা দুপুর। আমরা এখন একটা জিনিস, আমাদের বর্তমান 1971-এর জাতীয় মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যারা ব্যবসা করেন তাদের প্রধান ত্রুটিটা কি ছিল, তারা মনে করেছিলেন 1947 সনের যে স্বাধীনতা সেটা যেন মিথ্যা, এবং সেটাকে অস্বীকার করার মধ্যে দিয়ে 1971 প্রতিষ্ঠিত হয়েছে। আমরা বারবার সেটার প্রতিবাদ করেছিলেন। উনি বলছিলেন না, যে আকাঙ্ক্ষা থেকে 1947 সনের স্বাধীনতা সংগ্রামে এদেশের সাধারণ মানুষ, যাদের নাম উনি দিয়েছেন বাঙালি মুসলমান, ওনার বাঙালি মুসলমানের মধ্যে বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান সবই আছে। এদেশের নির্যাতিত মানুষ লড়াই করেছিলেন যে আকাঙ্ক্ষা নিয়ে, সেটা অপূর্ণ থাকার কারণে তাদের 71 সনে আবার অস্ত্র হাতে তুলে নিতে হয়েছিল। 47 এবং 71-কে আহমদ শফী কখনো বিপরীত প্রান্তে স্থাপন করেন নাই। দিল্লির নিয়ন্ত্রণ থেকে মুক্ত হবার আকাঙ্ক্ষায় বাংলাদেশের পূর্ব বাংলার মানুষেরা, যারা 1905 সনে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের মানুষ ছিল, তারা সংগ্রামটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৌশলগত কারণে তারা পাকিস্তানে যোগ দিয়েছিলেন। সেই পাকিস্তান তাদের সাথে বেইমানি করায় তারা পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে দেশ স্বাধীন করেছে। আর তাহলে 1971 থেকে 2024-এর মধ্যে কি ঘটনা এখানে ঘটেছে? একই ঘটনা। 71 সনে বাংলাদেশের স্বাধীনতার নামে শাসকেরা, শাসক শ্রেণী সম্পূর্ণভাবে সেই আকাঙ্ক্ষার সাথে বেইমানি করেছেন, বেইজ্জতি করেছেন। তাই 2024 সনের 5ই আগস্টের এই গণ অভ্যুত্থান ঘটলো। আর এই গণ অভ্যুত্থান 1971 সনের পরিপূর্ণতা সাধন, 1971 যেমন 47 সনের পরিপূর্ণতা সাধন ছিল। বাঙালি মুসলমানের ইতিহাসে এই 3টি ঘটনার সাথে আমি চতুর্থ ঘটনা হিসেবে 1905-কেও যোগ করব, যদিও সেটার উদ্যোক্তা ছিলেন ইংরেজেরা। পূর্ব বাংলা এবং আসাম নিয়ে একটি প্রদেশ করা, আপনি পূর্ববঙ্গের দৃষ্টিকোণ দেখেন এটা নতুন প্রদেশ সৃষ্টি, কিন্তু এখানে পশ্চিমবঙ্গের দৃষ্টির এতই প্রাধান্য আজও বিদ্যমান আছে। অন্যদের কথা বাদ দিলাম, এমনকি বদরুদ্দিন উমর পর্যন্ত বলেন বঙ্গভঙ্গ একটি সাম্প্রদায়িক ঘটনা। সাম্প্রদায়িক কথাটা না বুঝলে আপনি স্বাধীনতা সংগ্রাম বুঝবেন না। অর্থাৎ স্বাধীনতার আকাঙ্ক্ষাকে সাম্প্রদায়িকতা বলে গাল দেওয়ার যে অপচেষ্টা, সেটা পশ্চিমবঙ্গের দৃষ্টিকোণ থেকে দেখলে এটা বঙ্গভঙ্গই মনে হয়, এবং সবাই এর জন্য বঙ্গভঙ্গই বলে। মানে আপনি ধরে নিয়েছেন বঙ্গ বলে একটা জিনিস ছিল অবঙ্গ, সেটাকে আপনি ভঙ্গ করেছেন। কিন্তু আসামকে জুড়ে দিয়ে পূর্ব বাংলা নিয়ে যে আরেকটি প্রদেশ করা, এটা নতুন ঘটনা। সবচেয়ে ভালো হতো পূর্ব পশ্চিমবঙ্গ আসাম মিলে হলে, কিন্তু মানুষ তো ইতিহাস নিজে যেমন ইচ্ছে তেমন করে তৈরি করে না। এই কথা কার্ল মার্কস বলেছেন, মানুষ ইতিহাস তৈরি করে অতীত থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া যে মাল মশলা তা দিয়ে। আপনি নিজের ইচ্ছে মতো ইতিহাস নির্মাণ করেন না। তো সেই জন্য বলবো, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে বুঝতে হলে আপনি 47 সনের ঘটনাকে বাদ দিতে পারবেন না, 40 সনের লাহোর প্রস্তাবকে বাদ দিতে পারবেন না। অথচ বাংলাদেশের গত 50 বছরের বুদ্ধিজীবীরা এই ঘটনাটাই করতেছিলেন, এবং সেই তাগিদেই এই বাংলা একাডেমিতে আহমদ শফীর মতো লোককে বুঝতে পারেনি।
অপমান করেছে। এবং এখনো যে বুঝতে পারছে না সেটা হচ্ছে পুরস্কার দেওয়া নেওয়া বড় ব্যাপার নয়, দেশের জনগণের মনে আমস সুফা অধিষ্ঠিত আছেন, এটা হচ্ছে বড় পুরস্কার। কিন্তু এই যে বিলম্বটা হলো তাতে আমস সুফার কোনো ক্ষতি হয় নাই, ক্ষতিটা হলো আমাদেরই, আমরা বুঝতে পারলাম না। আমস সুফা সাজ্জাদ শরীফকে একটা বই শুরু করেছিলেন, খুব মজার, লিখছিলেন কি, খানিকটা বিশ্বাসে খানিকটা সংশয়ে। আমি স্মৃতি থেকে উদ্ধৃত করছি, অর্থাৎ অর্ধেক সংশয়। এইটা সাজ্জাদ শরীফের উদ্দেশ্য নয়, এটা ছিল বাংলাদেশের উদ্দেশ্যে। অর্থাৎ বাংলাদেশকে ভালোবেসেও সংশয়টা যাচ্ছে না, বিশ্বাস করতে হবে কিন্তু সংশয়ও যাচ্ছে না। এ কেমন অবস্থা, দোলাচল অবস্থা। আমস সুফার জীবন সম্পর্কে যে আলোচনা করেছেন, আমি আমস সুফার আরেকটা কবিতার কথা আপনাদের বলবো, এখন পড়ে দেখেন। কবিতা লেখা হয়েছিল শিশুদের জন্য, 1977 সালে এই কবিতাটা তিনি লিখেছিলেন। এটার নাম হচ্ছে গো হাকিম। একটা গরুর বাচ্চা কি করে আইন পড়ে হাকিম হয় সেটা তিনি লিখেছিলেন, ওই হারামজাদা হালালজাদার মতো। যদি আহমদ সাওয়াদকে লিখতেন, একটা হাকিমকে যদি তিনি গরুর বাচ্চা বলতেন, তাহলে তাকে আদালতে সোপর্দ করে লোকে লাল দালানের মধ্যে ভাত খাওয়াতো। কিন্তু আহমদ সাওয়াদ দেখালেন একজন ভদ্রলোকের একটা গরুর বাচ্চা ছিল, তার ইচ্ছে হলো বাচ্চাটাকে তিনি পড়াশোনা করাবেন। তিনি এক মাস্টারের বাড়িতে গিয়ে দিয়ে আসলেন, এবং সেই মাস্টার সেই গরুর বাচ্চা কাইটা খাইয়া ফেলাইছে, কিন্তু বারবার তার কাছে বলে তোমার বাচ্চার জন্য তুমি পয়সা পাঠাও, সে পয়সা রেগুলার পাঠিয়ে চলেছে। অনেকদিন পরে বলে দেখতে ইচ্ছে করছে বাচ্চাটাকে, কয়েক বছর পরে গিয়ে বললেন কি আমার বাচ্চাটা কেমন আছে দেখে আসি। বলে আপনার বাচ্চা তো গ্রাজুয়েট হয়ে গেছে। কোথায়? সে আইন পাশ করে উকিল হয়েছে, উকিল থেকে সে এখন হাকিম হয়েছে, ওই কোর্টে গিয়ে বসে আছে। তখন সেই কৃষক মাথায় খড় বিচালির একটা মাথা নিয়ে ওই আদালতে গিয়ে হাজির, এবং হাকিমকে বলে হাকিম সাহেব আপনি কিন্তু আমার বাচ্চা, আপনাকে আমি পড়তে দিয়েছিলাম, এখন আপনি আমার এই খড় বিচালির উপহার গ্রহণ করে বাধিত করুন। এই যে কল্পনা শক্তি, আপনারা গালিওয়াস ট্রাভেলস পরে যারা আনন্দ পান, দুনিয়ার যত রকমের স্যাটারিক্যাল উপন্যাস আছে সবগুলোকে ছাড়িয়ে গেছে। আমসর গাভী বৃত্তান্ত উপন্যাসটি খুবই জনপ্রিয় হয়েছে, আপনারা সকলেই পড়েন। কিন্তু গোহা কিন্তু কেন জানি এত জনপ্রিয় হয় নাই। আমাদের দেশের কবিরা যে আসলে কবিতাও বোঝে না, আমি তাকে এই ঘটনাকে তার প্রমাণ হিসাবে পেশ করব। আমসর কবিতা দিয়ে শুরু করেছিলেন, নুরুল আনোয়ার যে গল্পটা বলেছেন, অনেকে বলছে তার এই কবিতা কবিতা হয় না। কিন্তু গো হাকিম এবং কবি ও সম্রাট প্রায় 20 বছরের ব্যবধানে দুটো লেখা, এই দুটো হচ্ছে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতা। আহমদ সুফাকে ছোটবেলায় আলাউল বলা হতো, সেই বলাটা একেবারেই অসার্থক নয়। আমার মনে হয় আহমদ সুফা যে কটা উপন্যাস লিখেছেন একটাও ব্যর্থ উপন্যাস নয়। সূর্য তুমি সাথী, ওঙ্কার, আলী কেনানের উত্থান, প্রথমে নাম ছিল একজন আলী কেনানের উত্থান পতন, তারপরে শুধু আলী কেনার নামে পাওয়া যায়। তারপরে তিনি যে বইটা লিখেছেন গাভী বৃত্তান্ত, এটাও অসাধারণ বই। পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ আরেকটা ভালো বই। অর্ধেক ঈশ্বরী, অর্ধেক অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, এটা আরেকটা বই। হামিদুল জামি লিখছেন অটো ফিকশন, মানে অটোবায়োগ্রাফি নয়, অর্থাৎ নিজের জীবনকে কেন্দ্র করে যে ফিকশন লেখা যায়, এটা অসাধারণ। আমার আরো অনেক বই আছে, আমি বলছি আমি কয়েকটা উপন্যাসের নাম বললাম। তারপর সবাই বলে ওঙ্কার নিয়ে তিনি খুব উচ্চাভিলাষী ছিলেন, কিন্তু আমার সবচেয়ে ভালো উপন্যাস আমার মতে, যেটা তিনি মুখে মুখে বহুদিন আমাদের বলতেন, এটার নাম হচ্ছে দি ওয়ার দ্যাট ওয়াজ বিট্রেড। উনি আদা ইংরেজিতে বলতেন। এস এম সুলতানের এই বদভ্যাস ছিল, কথায় কথা ইংরেজি বলতো, আমরাও কথা কথা ইংরেজি বলি। আমি বলছি কি হবে, তিনি টলস্টয়ের ওয়ার এন্ড পিস এর মতো একটা উপন্যাস লিখতে চাইতেন, বলতেন দি ওয়ার দ্যাট ওয়াজ বিট্রেড। 1971 নিয়ে তিনি লিখেছেন, যেদিন 16ই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করেছে এবং ঢাকার এই রেসকোর্স ময়দানে, তখন রেসকোর্সে বলা হতো, এখন সরোয়ার্দী উদ্যান, আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হবে ঢাকায় বিকাল 4:30টায়, কলকাতায় 4টায়। সেখানে কলকাতার বুদ্ধিজীবীদের সাথে বৈঠকে আহমদ সুফা বলে যে তখন আমার মনের মধ্যে একটা বেদনা চিৎ করে গড়ে উঠলো, এই যে ভারতীয় সেনাবাহিনী ঢুকলো, সে কি বের হবে? এই যে ঐতিহাসকে দেখতে পারার ক্ষমতা, ভারতীয় সেনাবাহিনী বের হয়েছে আপনারা জানেন মার্চ মাসের মধ্যেই। শেখ মুজিবুর রহমান অনুরোধ করেছিলেন ইন্দিরা গান্ধীকে নিয়ে গেছেন, ইন্দিরা গান্ধী সেটুকু রাজনৈতিক প্রজ্ঞা ছিল, ইন্ডিয়ার বাহিনী নিয়ে গেছে। কিন্তু এখনো কি ভারতের প্রতাপ থেকে আমরা মুক্ত হতে পেরেছি? আহমদ সুফা এই জন্য বলতেন, সৎ সাহসকে অনেকে জ্যাঠামি মনে করে থাকেন, কিন্তু আমি মনে করি সৎ সাহস হচ্ছে অনেক দূরবর্তী সম্ভাবনা দেখতে পারার ক্ষমতা। বুদ্ধিবৃত্তের নতুন বিন্যাস উপন্যাসের শুরুতে তিনি লিখেছিলেন, একজন 30 বছর হয়নি বয়সে সে কবি লিখতে পারে, আমরা এমন এক সময় বাস করছি যখন আমাদের রক্ত দিয়ে চিন্তা করতে হচ্ছে। 1972 সনের শেষ দিকে এটা লিখছেন সেপ্টেম্বর মাসে।
অক্টোবর নভেম্বর মাসে 3 মাসে তিনি পত্রিকার কলাম আকারে এগুলি লিখেছিলেন। যা একজন লেখককে শ্রেষ্ঠ লেখক বলা অথবা নিকৃষ্ট লেখক বলা আমার উদ্দেশ্য নয়। আমাদের সমাজে কি সম্ভাবনা আছে সেটা আহমদ ছফা 72 সনে দেখতে পেয়েছিলেন, এবং তার সামনে কি আশঙ্কা এবং বিপদ লুকিয়ে আছে সেটাও দেখতে পেয়েছিলেন। আমি এইটাই হচ্ছে লেখকের কর্তব্য। আহমদ ছফা বলতেন, বাংলা একাডেমি আমাদের জাতীয় প্রতিষ্ঠান, এটা সত্য, কিন্তু বাংলা একাডেমি আমাদের মাতৃসম প্রতিষ্ঠান। ওই চিঠিতে তিনি অধ্যাপক হারুনুর রশিদকে যে প্রত্যাখ্যানের চিঠি লিখেছিলেন, তিনি বললেন বাংলা একাডেমির বিরুদ্ধে কিছু বলা আমার কাজ নয়, কিন্তু বাংলা একাডেমি যে কাজগুলি করছে যেটা আমাদের মনের যে বাংলা একাডেমি তার সাথে সঙ্গতিপূর্ণ নয়, তাই আমি লিখছি। এই জন্য তিনি পুরস্কার গ্রহণ করেননি। তাকে যে সাদত আলী খান আখন পুরস্কার দেওয়া হয়েছিলেন, সাদত আলী খান আখন কে আপনারা জানেন? মুস্তফা নুরুল ইসলামের বাবা, তিনি পুলিশ অফিসার ছিলেন এবং চরমপত্র খ্যাত এমআর আক্তার মুকুলের বাবা। এবং এই যে সততা, এই যে দ্বিতীয় হাতের কাজ, এটা আহমদ ছফা প্রত্যাখ্যান করেছিলেন। এই জন্য লেখক হিসেবে আহমদ ছফার কীর্তির কথা যদি আমরা বলি, আমি এবছর একটা বই বের করেছি আমরি আহমদ ছফা নামে। এটা বের করেছি কেন? আমি আহমদ ছফার পক্ষে এটা বলা সম্ভব